46 পৃষ্ঠা 7 থেকে 9 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলা হয়েছে কি যে ঘনমূল 3/5 যোগ ঘনমূল 9/5 বিয়োগ ঘনমূল 81। এই অঙ্কটা করার আগে দুইটা নিয়ম শিখতে হবে। নিয়ম 1 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম হচ্ছে যে ঘনমূল a/b, ঘনমূল a/b এটাকে লেখা যায় কিভাবে, যে ঘনমূল a মানে এর সাথে ভাগ করে দেবে এবং নিচেও কি ঘনমূলটা এই b এর সাথে যাবে। তাহলে উপরে যদি ঘনমূল যায় তাহলে কি হবে, এ উপরে এর সাথে ঘনমূল গেছে এই ঘনমূল a, আর নিচে আছে b, তাই নিচে এই b এর সাথে ঘনমূল গেলে ঘনমূল b। এটা নিয়ম, ভাগ করে উভয় পাশে লব এবং হরের সাথে ঘনমূল চলে গেছে। ঘনমূল কোনটা? এটাকে ঘনমূল, এই যে রুটের ভিতরে 3, এটাকে বলে সম্পূর্ণটাকে বলে ঘনমূল, ঘনমূল b ঘনমূল a। আর একটা নিয়ম হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম নিয়ম। এটা দ্বিতীয় নিয়মটা কি, ঘনমূল এ বি এরকম যদি থাকে তাহলে এর সাথে বি আছে গুণ অবস্থায়, আগে আসলে এ বি ভাগ অবস্থায়, এ ভাগ বি আসল, এখন হচ্ছে কি ঘনমূল গুণ অবস্থায় আছে এ গুণ বি। এখন এটাও এই ঘনমূলটারে এর সাথে গুণ করে দিতে হবে এবং ঘনমূলটারে বি এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে ঘনমূল এ গুণ ঘনমূল বি দুটোর সাথে ভাগ করে দিছি। ঘনমূল এ গুণ, কারণ মাঝখানে গুণ আছে এই জন্য গুণ দিলাম, ঘনমূল বি, এই ঘনমূলটার এর সাথে দিছি এবং ঘনমূলটার বি এর সাথেও দিয়ে দিছি। এই হচ্ছে নিয়ম। এরপরে এই নিয়মটা যদি বোঝা যায় যে ঘনমূলটার এর সাথে ভাগ করে এর সাথেও দিয়েছে এবং বি এর সাথেও দিয়েছে, উপরেও দিয়েছে এবং নিচের বি এর সাথেও দিয়েছি, তাহলে এই অঙ্কটা পড়া যাবে কীরকম। উপরে হবে ঘনমূল 3, এই যে ঘনমূল 3, আর নিচে হইবে ঘনমূল 5 যোগ এখানে কি হবে ঘনমূল, এখানে আছে 9, তাহলে 9টা এভাবে রাখতে দিই, 3 ঘনমূল 9, নিচে আছে 5 বিয়োগ ঘনমূল 81। 81টার ভাঙান যায় কীভাবে, 27 গুণ 3 81, 3 27 81। এইগুলা ভাঙানোর নিয়ম হচ্ছে, অঙ্ক করতে করলে এমনিলি মানুষ ভাঙাইতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা ভাঙাইতে হবে ঘন হিসাব করে, কারণ এখানে ঘনমূল আছে, তাহলে কাটাকাটি দেওয়ার সোজা হইবে। 3 27 81, 3 27 81। তারপর আছে ঘনমূল 3 আর নিচে আছে ঘনমূল 5 যোগ, এগুলো যেমন আছে এরকম থাকলে 9 আর নিচে এসে 5। এখন 27টারে যদি ঘনতে ভাঙায় তাহলে কি হবে, 3, এই ঘনমূল 27-এ ভাঙাইলে কি হবে, 3-এর পাওয়ার যদি 3 দিই তাহলে কি 27 হয়ে যাবে, কারণ 3 3 9, 3 নং 27 গুণ হচ্ছে 3। এবার এটা যেভাবে আছে সেভাবে থাকলে ঘনমূল 3 ঘনমূল 5 যোগ ঘনমূল 9 নিচে হচ্ছে 5 বিয়োগ, এখন এই ঘনমূলটা কিন্তু এই 3-র সাথেও আছে, এই 3-র সাথেও কি ঘনমূলটা আছে। এইটার নিয়ম কোনটা, এইটার নিয়ম হচ্ছে এই নিয়মটা, যে ঘনমূল দুটোর সাথে গুণ করে গুণ অবস্থা থাকলে ঘনমূলটা এটার সাথে যাইবে এবং ঘনমূলটা বি এর সাথে যাইবে। তো এটা ধরলাম বি, এটা ধরলাম বি। সোজা কথা, ঘনমূলটা এই 3-এর পাওয়ারের সাথে যাইবে এবং ঘনমূলটা এই 3-এর সাথে যাইবে। তাই ঘনমূলটা 3-এর পাওয়ার, প্রথম 3-এর পাওয়ারের সাথে গেল 3-এর পাওয়ার 3 গুণ ঘনমূলটা, এটাকে বলা হয় ঘনমূল, এই যে রুটের ভিতরে 3 এটাকে বলা হয় ঘনমূল। ঘনমূল কত, এই 3 ঘনমূল
3 বোঝা গেছে। এই ঘনমূলটারে 3-এর পাওয়ারের সাথেও দিছি, ঘনমূলটারে 3-এর পাওয়ারের সাথে ঘনমূল 3-এর পাওয়ার 3 গুণ যেহেতু একসাথে উপরে রুট আছে তাহলে ঘনমূলটা এই 3-এর সাথে দিতে হইবে, তো ঘনমূল 3, ঘনমূলটা এই 3-এর সাথে দিতে হইবে, ঘনমূলটা এই 3-এর সাথে দিতে হইবে, তাই ঘনমূল 3। এটা তো বোঝা গেছে। এখন যেভাবে যা আছে তাই সেভাবে সেটা থাকবে ঘনমূল 3 ঘনমূল 5 যোগ ঘনমূল 9 ডিভাইড বাই 5 বিয়োগ, এখন এই যে ঘনমূল আর এই পাওয়ার 3 ঘন, এটা ঘনমূল আর এটা হচ্ছে ঘন, তা ঘন আর ঘনমূল কাটাকাটি গেছে, থাকে শুধু 3, এই 3 থাকে শুধু এই 3টা থাকে, এই ঘন আর ঘনমূল কাটাকাটি গেছে, থাকে শুধু 3, ঘনমূল কিন্তু এইটা লইয়া এই রুটটা লইয়া ঘনমূল আর ঘন কাটাকাটি গেছে, থাকে কি 3 গুণ ঘনমূল 3। এরপরে এটার নিচে কিন্তু মনে মনে একটা কি 1 আছে, একটা লেখা যাবে না, মনে মনে একটা 1 আছে। এটার নিচে আছে কত 5, এটার নিচে আছে কত 5, এটার নিচে আছে কত ঘনমূল 5, এটার নিচে আছে এই যে এইটার নিচে আছে ঘনমূল 5, আর এইটার নিচে আছে শুধু 5, আর এটার নিচে মনে মনে 1 আছে বা 1 আছে। এখন মাঝখানে আছে যোগ এবং এখানে আছে বিয়োগ, তো মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে এই দুইটার সাথে যদি থাকতে তাহলেও কি এইটা আর এটা লসাগু করা লাগবে, নিচেরটা লসাগু করা লাগবে। এখন আছে 3টা, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস দিয়ে 3টা রাশি আছে, একটা রাশি 3টা রাশি আছে, 3টা রাশির এই নিচের তার কি করতে হবে লসাগু করতে হবে, নিচের তার লসাগু করতে হবে। তাই এ জায়গা নিচে আছে কি ঘনমূল 5, আর এ জায়গা আছে 5, আর এ জায়গা আছে 1, এই 3টা লসাগু করতে হবে। তো এইটা আর এইটার যদি লসাগু করি তাহলে কি আসবে, এই দুইটা লসাগু করলে আসবে কি, এখানে ঘনমূল 5, 5, আর এটা যদি লসাগু করি তা কোনোটা কমন যায় না, একটাও কমন নাই, তাহলে এটাই কমন না থাকলে এটাই গুণ হয়ে যাবে। এরকম দাগ দিয়ে আমরা লসাগু করতাম না, এরকম দাগ দিয়ে এখন যায় না কোনোটা, এখন এইটাই লসাগু নেমে যাবে। তো লসাগু লেখে কোথায়, লসাগু লেখে নিচে। তো এখানে এটা 5টা যদি সামনে লিখে তাহলে কি হবে 5 ঘনমূল 5 ঘনমূল 5। এখন এই যে দাগের নিচে আছে ঘনমূল 5, আর এই যে দাগের নিচে আছে 5 ঘনমূল 5, এই দুইটা ভাগ করতে হবে, এইটার লাগে এইটা, মানে এইটা দিয়ে এইটার ভাগ করতে হবে, এইটা দিয়ে এইটার ভাগ করতে হবে, তার মানে কি এইটা থাকবে উপরে আর এইটা থাকবে নিচে, যেটা দিয়ে ভাগ করা সেটা হচ্ছে নিচে থাকে। কিরকম, যেমন এইটার ভাগ করব তাহলে এটা থাকবে উপরে 5 ঘনমূল 5, আর যেটা দিয়ে ভাগ করব সেটা থাকবে নিচে ঘনমূল 5। বোঝা গেছে? তার মানে হরে হরে ভাগ হবে, হরের সাথে কি ভাগ হবে, তাহলে উপরে থাকবে যেটারে ভাগ করব সেটার উপরে থাকবে, আর যেটা দিয়ে ভাগ করব সেটা থাকবে নিচে। কারণ কি এরকম যদি 3/2 করি তাহলে এই ভাগচিহ্ন দিয়ে আবার এটা এবার সারি না, 2 3 তো থাকে আবার একবার, 2 2 1 2 1 এরকম। তাহলে যেটা বড় সেটা থাকবে উপরে, আর যেটা ছোট সেটা থাকবে কি নিচে। যেটা দিয়ে ভাগ করা হবে সেটা থাকবে নিচে, যেটারে ভাগ করা হবে সেটা থাকবে উপরে দিয়ে আবার এরকম যাইবে। আচ্ছা, এখানে কাটাকাটি কিছু করা যায়, এখানে কাটাকাটি কিছু করা যায়। এখানে আছে ঘনমূল 5, এখানে আছে কি ঘনমূল 5, এখানে আছে ঘনমূল 5, এখানে আছে ঘনমূল 5, তাই ঘনমূল 5 আর ঘনমূল 5 কাটাকাটি যায়, থাকে শুধু 5।
এই দুইটা কাটা ঘনমূল 5 আর ঘনমূল 5 উপর নিচে কাটাকাটি গেছে থাকে এই 5, এই 5টারে আবার এই যে উপরে আছে উপরেটার লাগে গুণ হইবে, উপরে আছে কি ঘনমূল 3, এটার লাগে গুণ হইবে, এটার লাগে গুণ হইলে কি হবে, এটার সাথে গুণ হলে কি হবে, ঘনমূল 3 গুণ হইছে এই 5, উপরের লাগে গুণ হইবে, মানে নিচেটার লাগে এই নিচেরটা ভাগ যা হবে ভাগ করিয়া সেইটা আবার কি এই উপরেরটা লাগে গুণ হইবে। তো এই গুণ করলাম ঘনমূল 3, এ গুণ করা যায় না, এটা এরকমই নেমে যাবে, এইটা এরকমই নেমে যাবে। কোন জায়গায় নামবে, এই জায়গায় 5টা আগে লিখি, 5 ঘনমূল 3, 5 ঘনমূল 3, এই যোগটা এই যোগ, এখন দেখা আছে 5 আর নিচে আছে 5 ঘনমূল 5, তাহলে এটা কিভাবে করবো, উপরে থাকবে তো এইটা 5 ঘনমূল 5, নিচে যাবে 5, এই 5 কাটাকাটিতে থাকে কি ঘনমূল 5, এই ঘনমূল 5টা আবার এই উপরটা লাগে গুণ হইবে না, ঘনমূল 5টা কি আবার উপরে আছে ঘনমূল 9, এটা লাগে গুণ হইবে, কারণ নিচেরটা লাগে নিচেরটা এই ভাগ করছি, ভাগ করে হয়েছে 5, এবং যা করেছে ঘনমূল 5, এই ঘনমূল 5টা আবার এইটার লাগে উপরটা লাগে গুণ করতে হইবে না, তাই গুণ করতে হলে কি করতে হইবে, এখানে এসে ঘনমূল 5 এর লাগে 5 এর লাগে গুণ করতে হইবে ঘনমূল 9, ঘনমূল 9, ঘনমূল 9 গুণ করলে কি হইবে ঘনমূল 9। এখন এখানে কত হয় 5 নং 45, ঘনমূল তো আছেই, ঘনমূল 5 নং 45, এই 5 নং ঘনমূল 5 নং ঘনমূল হয়েছে কত, ঘনমূলের ভিতরে আছে 5 আর ঘনমূলের ভিতরে আছে 9, তাহলে ঘনমূল 5 নং গুণ আছে যেহেতু গুণ করতে হবে 5 নং 45, ঘনমূল 45, এই 45টা কোন জায়গায় নামবে, এই 45টা নামবে এই জায়গায়, ঘনমূল 45, এই বিয়োগটা এই বিয়োগ, এখানে নিচে আছে 1, একের লাগে এটা ভাগ করলে এইটাই যায়, একের লাগে এই নিচে আছে 1, একের লাগে এটা ভাগ করলে 1 দিয়া এইটা যদি ভাগ করি তাহলে এইটাই হইবে, তো এইটার লাগে আবার গুণ করতে হবে, উপরে আছে কত, উপরে আছে 3 গুণ ঘনমূল 3, 3 গুণ ঘনমূল 3, 1 দিয়ে এটার ভাগ করার পর এইটাই হয়েছে, ভাগ করার পর এইটাই হবে, এটার লাগে আবার গুণ করতে হবে কোনটা, এই উপরে 3 আর 3 গুণ ঘনমূল 3, 3 গুণ ঘনমূল 3, 3 গুণ ঘনমূল 3, এর সাথে এটা গুণ হইবে, এটার লাগে এইটা গুণ হইবে, এই গুণটা আলাদা করতে হইবে, কত কত এটার লাগে গুণ হইবে এইটা, তাহলে 5 ঘনমূল 5 গুণ হইছে 3 ঘনমূল 3, এখন ঘনমূলের বাইরে আছে 5 আর 3, তা 3 5 ঘনমূলের বাইরে আছে কত, পূর্ণ সংখ্যা আছে 3 আর 5, 3 5 15, আর ঘনমূলের ভিতরে আছে 3 5 15, এই ঘনমূল 3 5 ঘনমূলের ভিতরে আছে 3 5 15, বোঝা গেছে, এইটার সাথে এইটা গুণ হয়েছে উপরটার সাথে, এই একের লাগে ভাগ করার পর তো এইটাই হয়েছে, এইটার লাগে এটা উপরটা গুণ করলে এইটা গুণ এইটা, তা এখন বাইরে আছে 3 আর 5, 3 5 15, আর ঘনমূলের ভিতরে আছে 5, এ জায়গায় ঘনমূলের ভিতরে আছে 3, তাহলে 3 5 এই 15, ঘনমূল 15, এইটা এখন নামাইছি পেয়ে জায়গা 15 ঘনমূল 15, বোঝা গেছে, 15 ঘনমূল 15, এগুলো হচ্ছে রাফ, এখন এই অঙ্কটা আর কিছু করা যায় না, এই অঙ্কটা মেইন বই সংস্করণের সময় একটু ভুল করছে, তো পরবর্তীতে সংশোধন হবে এবং সংশোধন হওয়ার পর নতুন একটা উত্তর আসবে,
এটা আর কোনো কিছু করা যায় না। কেন করা যায় না? তার জন্য 5 ঘনমূল 3 এটার সাথে ঘনমূল 45 কোনোটা কি যোগ করা যায় না, কারণ এখানে পূর্ণ সংখ্যা নাই, এখানে পূর্ণ সংখ্যা আছে। গুণ করলে দুটো গুণ করা যাইতো। আর এখানে আছে 15 ঘনমূল 15, এটার সাথে এইটা বিয়োগ করা, এটাও যাবে না, বিয়োগ করা যাবে না। সুতরাং এখানে এটা উত্তর থেকে যাবে। এটা হচ্ছে অসম্পূর্ণ অঙ্ক। নতুন সংস্করণে এই একটা অসম্পূর্ণ অঙ্ক পাওয়া গেল এবং উত্তর এখানেই শেষ। তারপরে হচ্ছে 46 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি কইছে, এখানে অঙ্কটা ভালো মতো বুঝতে হইবে যে নিষাদ বা নিশ্চিত যাই হোক না কেন, নিষাদ চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে। বর্গাকার মানে কি? বর্গাকার মানে হচ্ছে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এটাকে বর্গাকার বলা হয়। যে 4 বাহু সমান, যে ক্ষেত্রের 4 বাহু সমান তাকে বর্গাকার ক্ষেত্র বলে। এই বাহু যদি 2 মিটার হয়, এই বাহু 2 মিটার, এ বাহু 2 মিটার, এ বাহু 2 মিটার হবে। তাই এই যে নিষাদ চাকমার 2টা বর্গাকার সবজি বাগান আছে, 2টা বাগান আছে, একটা বাগান এবং একটা বাগান আছে, 2টা বাগান আছে, বর্গাকার বাগান আছে। একটির দৈর্ঘ্য 2√2 একক। এবং এককটা আবার কি? এককটা হচ্ছে এখানে মিটারও হইতে পারে, কিলোমিটারও হইতে পারে, তারপরে ফুটও হইতে পারে। ডাইরেক্ট একক দিয়ে দিয়েছে, যে যেটাই বাইরে হোক না কেন একক হবে। দৈর্ঘ্য হচ্ছে সবসময় একক লেখা লাগে। আর যদি এখানে হইতে একটির ক্ষেত্রফল, তাহলে একক, তাহলে কি হইতে দেখা এত বর্গ একক, কারণ ক্ষেত্রফল লিখতে লেখা লাগে বর্গ একক। আর যদি শুধু দৈর্ঘ্য বা প্রস্থ লেখে তাহলে সেক্ষেত্রে লিখতে হয় একক। আবার কই, শুধু যদি দৈর্ঘ্য অথবা প্রস্থ হয় তাহলে লেখা লাগে একক। দৈর্ঘ্য বা প্রস্থ হলে এখানে যদি থাকতো যে একটির প্রস্থ 2√2 একক, এখানে যদি থাকতো একটির প্রস্থ একটির দৈর্ঘ্য 2√2 একক, এখানে যদি থাকতো একটির ক্ষেত্রফল 2√2, এখানে তখন লেখা লাগতো বর্গ একক। ক্ষেত্রফলের সময় বর্গ একক, আর দৈর্ঘ্য এবং প্রস্থের সময় বা উচ্চতার সময় শুধু একক। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে লেখা লাগবে যে একক শুধু। তাহলে কি বুঝলাম? যে দুইটা সবজি বাগান আছে এবং একটার দৈর্ঘ্য হয়েছে, মানে দৈর্ঘ্য মানে কোনটা, যে বর্গাকার বাগানের এটাই হচ্ছে দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য ধরো 2√2 মিটার, 2√2 একক বা মিটার যাই হোক, 2√2। একটা বাহুর দৈর্ঘ্য 2√2। তা একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা যায় তাহলে 4 বাহুর দৈর্ঘ্য একই তৈবে। এটাও 2√2, এটাও 2√2, এটাও 2√2 হইবে। একই কথা, এটাও 2√2, এটাও 2√2, এটাও 2√2, কারণ এখানে বললেই দিয়েছে যে একটির দৈর্ঘ্য 2√2 একক। তাহলে একটার দৈর্ঘ্য 2√2 একক, তাহলে 4 বাহুই কি 2√2 একক। আচ্ছা, পাইলাম। এখানে যেহেতু একটা ওর 2টা যেহেতু বর্গাকার বাগান আছে, সবজি বাগান আছে, তাহলে একটা দৈর্ঘ্য যদি দেওয়া আছে 2√2 এবং এটা দৈর্ঘ্য থাকলে, একটা দৈর্ঘ্য থাকলে তার ক্ষেত্রফল বাই করা যায়। ক্ষেত্রফল কি হবে? যে এইটার কি 4 গুণ, এইটার 4 গুণ, তাহলে হবে ক্ষেত্রফল। আচ্ছা, সেটা ক্ষেত্রফল পরবার কি মনে। আচ্ছা, এটা এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রথম বাগানের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বাড়ি করা যাবে। কারণ বর্গাকার ক্ষেত্রের মানে 4 বাহু যার সমান তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে 4 বাহু কি বাইর করা যায় বা ক্ষেত্রফল বাইর করা যায়। 4 বাহু না, ক্ষেত্রফল একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আচ্ছা, কি কইছে? ওর 2টা বাগান আছিল এবং একটার দৈর্ঘ্য হচ্ছে 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল, নট দৈর্ঘ্য, প্রস্থ কয় না, এখানে কইছে কি ক্ষেত্রফল। অন্যটির 2টা বাগান, একটা তো পাইলাম 2√2 এর একটা যে দৈর্ঘ্য সেটা পাইলাম 2√2, এবং কইছে অন্য আরেকটা যে বাগান আছে সেই বাগানের ক্ষেত্রফলটা হবে এইটার কোনটা, এইটার এসে ইয়া, এই যে একটির কইছে না 2√2 এর দৈর্ঘ্য, সেইটার যে ক্ষেত্রফল হইবে সেইটার ক্ষেত্রফলের 2 গুণ, সেইটার ক্ষেত্রফলের 2 গুণ। কি কইছে?
যে অন্যটির ক্ষেত্রফল হবে, মানে একটা তো পাইছিলাম যে একটা পাইছি যে একটির ক্ষেত্রফল হয়েছে 2√2 একক, তাই এটা যে ক্ষেত্রফল বাইর করবো এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 2√2, কিন্তু এটা যে ক্ষেত্রফলটা বাইর করবো সেই ক্ষেত্রফলটা হবে আর একটা যে বাগান আছে না, আর একটা বাগানের এইটার ক্ষেত্রফল হইবে আর একটা বাগানের এটির ক্ষেত্রফলের 2 গুণ, মানে এইটার যে ক্ষেত্রফল বাইরেবে ইয়ার ডাবল হইবে যে আর একটা যে বাগান আছে সেই বাগানের কি ক্ষেত্রফল, সেই বাগানের ক্ষেত্রফল হইবে। আবারও কই ক্ষেত্রফল হইবে, সেই বাগানের দৈর্ঘ্য হইবে না দ্বিগুণ, সেই বাগানের ক্ষেত্রফল মানে মাঝখানে যে কতটুকু জায়গা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। আবার কই নেশাদ চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে, একটার দৈর্ঘ্য 2√2 একক, তাহলে দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে তাহলে সেই একটার মানে প্রথমটার ক্ষেত্রফল বের করা যাইবে, এবং ক্ষেত্রফল বের করার পরে কইছে আর একটা বাগান যে আছে সেইটার ক্ষেত্রফল হইবে, মানে এটা কতটুকু জায়গা আছে, যতটুকু জায়গা আছে মাঝখানে সেইটার ক্ষেত্রফল হবে এই যে প্রথমটার 2 গুণ, মানে ডাবল। সোজা কথা, প্রথমটার 2 গুণ মানে ডাবল, প্রথমটার যে ক্ষেত্রফল হইবে সেইয়ার 2 গুণ হইবে, এর লাগে 2 গুণ করলে দ্বিতীয়টার ক্ষেত্রফল হইবে। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত, তাহলে কইছে এই যে দ্বিতীয়টার মানে অন্য আরেকটা যে আছে সেইটার দৈর্ঘ্য কত, প্রথমটা দৈর্ঘ্য তো কইয়ে দেওয়াই আছে, এটা ক্ষেত্রফল বাইর করতে হইবে, এবং দ্বিতীয়টার কইছে যে ওইটার প্রথমটার যে ক্ষেত্রফল হইবে এর ডাবল হইবে যে দ্বিতীয়টার ক্ষেত্রফল, তাহলে দ্বিতীয়টার একটা লাঠির মানে একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য, ধরো এটা হচ্ছে দ্বিতীয়টা গেলে কি গেলে ও এটা ধরো দ্বিতীয়টা, প্রথমটার তো পাইছি 2√2, প্রথমটার দৈর্ঘ্য পাইছি 2√2, আর এটার ক্ষেত্রফল মাঝখানে যতটুকু জায়গা সেটা বাইর করতে হইবে, প্রথমটার মাঝখানে যতটুকু জায়গা সেটা বাইর করতে হবে, প্রথমটার দৈর্ঘ্য আমি পাইছি 2√2 এবং প্রথমটার ক্ষেত্রফল মানে মাঝখানে যতটুকু জায়গা সেইটা বাইর করতে হবে, অঙ্ক কষার পরে এটার ক্ষেত্রফল ধরো বাইরেছে 4, তাহলে এইটার ক্ষেত্রফল হইবে এই 4-এর ডাবল, তাহলে 8 হইবে, এই জায়গায় 8 ক্ষেত্রফল, 4 যেহেতু গুণ 2 ডাবল কইছে, প্রথমটার ক্ষেত্রফল যা হইবে এর ডাবল মানে 2 গুণ মানে 4 দুগুণই 8 হইবে এইটার ক্ষেত্রফল, এবং এটার ক্ষেত্রফলও কি বাইর করতে হবে। তাহলে শেষে কইছে যে এই বাহুটা কত, এই বাহুটা হলে কত, এর একটা বাহু বাইর করতে হলে তো এই বাহু একই হইবে, এই বাহু একই হইবে, এই বাহু কি একই হবে, তাহলে এই বাহুটা কত, একটা বাহুর তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য বা একটা বাহুর সেইটা দৈর্ঘ্যটা কত হবে, কত একক হবে, এই হচ্ছে অঙ্ক। এখন অঙ্ক করা শুরু করতে হবে, অঙ্ক যদি মুখস্থ না করে, অঙ্ক যদি না বোঝে তাহলে কি অঙ্ক করায় কোনো শান্তি হয় না। তাহলে কি লিখতে হবে, বর্গাকার বাগানের দৈর্ঘ্য লিখলাম, কি দেওয়া আছে যে বর্গাকার বাগানের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে এই যে 2√2 একক, একক লিখলাম কেন, কারণ দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য এটা হচ্ছে একক হয়, একক নট বর্গ একক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো থাকলে হয় একক, যদি কোনো কিছু মিটার ফুট বা ইঞ্চি বা কিলোমিটার যদি না দেওয়া থাকে তাহলে লিখতে হবে একক। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, সুতরাং বর্গাকার বাগানের ক্ষেত্রফল হবে কত, ক্ষেত্রফল হবে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, এইটার স্কয়ার মানে বর্গ, এইটার স্কয়ার মানে বর্গ, এইটার স্কয়ার বা এইটার স্কয়ার লিখতে পারি, অথবা এইটা এরকম লিখতে পারি যে 2√2 এটার স্কয়ার বর্গ, অথবা লিখতে পারি যে 2√2 গুণ 2√2 মানে দুইটা 2√2 গুণ করতে পারি। তাহলে আমরা তো গুণ করবো না, আমরা তো এরকম লিখব যে 2√2 এর স্কয়ার, কারণ আমরা জানি যে বর্গাকার বাগানের যে ক্ষেত্রফল এর সূত্র হয়েছে বাহু স্কয়ার, এটার সূত্র কি বাহু স্কয়ার, এরকম বাহু এর স্কয়ার, তাই এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এইটা, তাই এক বাহু লেখমু কি 2√2 এর স্কয়ার, কথা কি বোঝা গেছে। এখন বর্গাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 একক, আর এর ক্ষেত্রফল হইবে এইটার বর্গ হইলে 2√2 এর স্কয়ার, এত কি একক হবে না বর্গ একক হবে, এখন হচ্ছে ক্ষেত্রফল, তাহলে কি হবে বর্গ
একক। এটা খেয়াল রাখতে হবে যে প্রথম লিখছি বর্গাকার বাগানের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য লিখতে হলে অবশ্যই একক লিখতে হবে, একক। আর যখন ক্ষেত্রফল লিখবো তখন লিখতে হবে বর্গ একক। এটা খেয়াল রাখতে হবে, বর্গ একক। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, 2 এর লাগে স্কোয়ার আছে, তো 2 এর লাগে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4, এবং এই √2 এর স্কোয়ার, আচ্ছা এটা আলাদা আলাদা করি, √2 এটার আবার স্কোয়ার করতে হবে, এটা স্কোয়ার করলে 1 লাখ নামাই দিয়েছে, 2 এর স্কোয়ার করলে হয় 2 দুগুণী 4, আর √2 এর স্কোয়ার এটা নামাই দিয়েছে যেহেতু বলতে একটু অসুবিধা হয়, বর্গ একক। তাহলে 4, এইটা এই রুট আর স্কোয়ার কি কাটাকাটি যায়, এটা থাকে কত 2, 2, এটা হচ্ছে বর্গ একক। 4 দুগুণে কত 8 বর্গ একক। না বোঝার কিছুই নাই। আচ্ছা এইটা পাইলাম যে প্রথম যে বর্গাকার বাগানের দৈর্ঘ্য, এটা লিখে যেতে পারি প্রথম বা একটির প্রথম বর্গাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, তো তার ক্ষেত্রফল পাইছি 8 বর্গ একক, 8 বর্গ একক। এখন আরেকটা যে বাগানের দৈর্ঘ্য কইছে, আরেকটা যে বাগান আছে এই বাগানের যে ক্ষেত্রফল, এটা এই বাগানে তো আর এরকম দৈর্ঘ্য দেওয়া নেই, এই বাগানের কইছে ক্ষেত্রফলটা হইবে, প্রথম বাগানের যে ক্ষেত্রফল আমরা পাবো এই 8 পাইছে, এইটা ডাবল হইবে যে দ্বিতীয় যে বাগানটা আছে সেই বাগানের ক্ষেত্রফল। তাহলে কি লিখতে পারি, তাহলে কি লেখা যায় যে দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল, দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল হবে কি, দ্বিতীয় বাগানের ক্ষেত্রে প্রথমটির দ্বিগুণ, প্রথমটির 2 গুণ, প্রথমটার 2 গুণ। তা প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 8 গুণ কত এই 2, তা 8 দুগুণ এই 16, 16টা কি 16 কি দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল, 16টা কি দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল। তো এই জায়গায় আমরা লিখতে হবে অবশ্যই বর্গ একক, কারণ লেখছি ক্ষেত্রফল লিখে খেলাইছি, তাহলে অবশ্যই লিখতে হবে কি বর্গ একক। এই জায়গায় লিখতে হবে 16 বর্গ একক। বোঝা গেছে, হয়েছে কি প্রথম বাগানে প্রথম যে ক্ষেত্রফল পাইছি সেটা হচ্ছে 8। এবার মেন বইয়ে অঙ্ক করে দিয়েছে যে দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল প্রথমটার 2 গুণ, লিখছে দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল সমান প্রথমটার 2 গুণ, প্রথমটা হচ্ছে 8 এর লাগে গুণ 2 সমান 16 বর্গ একক। বর্গ একক কারণ লিখছি কারণ ক্ষেত্রফল আছে এই জন্য লিখছি বর্গ একক। এই যে পাইলাম দ্বিতীয় বাগানের ক্ষেত্রফল। আর দ্বিতীয় বাগানের একটা যে এই যে বাহু, দ্বিতীয় বাগানের 4টে বাহু আছে না, এরকম এই একটা বাহু, এই একটা বাহু, একটা বাহু, এই একটা বাহু, এরকম 4টে বাহু আছে না দ্বিতীয় বাগানের। দ্বিতীয় বাগানের মাঝখানে আমরা জায়গা পাইলাম কত 16, মাঝখানে আমরা জায়গা পাইলাম ধরো 16 বর্গ একক, মাঝখানে আমরা জায়গা পাইছি 16 বর্গ একক। এখন চারিপাশে এই বাহুটা কত, বা এই বাহুটা একটা বাহু বাইর করলে তো 4 বাহু জানা যায়, তাহলে এই বাহুটা আসলে কত এইটা বাইর করতে হবে। শেষে করে দিয়েছে না যে কি বাগানের, এই যে তাহলে অন্য বাগানের দৈর্ঘ্যটা কত হইবে, দেখা যায় লিখতে হবে অন্য বাগানের বা দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য, দ্বিতীয় বাগানের দৈর্ঘ্য কি কত হইবে, ওই দ্বিতীয় বাগানের বা বর্গাকার বাগানের, আচ্ছা এই জায়গায় লেখা লাগবে দ্বিতীয় বর্গাকার লেখা লাগবে, তাহলে কোন সূত্রে ফেলাইছি সেটা বোঝা যাবে না। দ্বিতীয় বর্গাকার বাগানের দৈর্ঘ্য সমান, বর্গাকার বাগানের দৈর্ঘ্যটা কি ওই যে 16 পাইছিলাম না, 16 এর 4 ভাগ না, কারণ এরকম তো বাগানটা বর্গাকার, তাই মাঝখানে জায়গা হয়েছে মোট 16, আর চারিপাশের জায়গাটা কত হইবে ওই 16 এর রুট। এই সূত্রটাই হয়েছে এরকম যে বর্গাকার কোনো ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বাইর করতে হলে সেই যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলটারে রুট করতে হইবে। তো ক্ষেত্রফল হচ্ছে 16, 16টারে আমি রুট করে দিলাম।
কি বর্গাকার বাগানের একটা বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলটারে রুট করতে হইবে, ক্ষেত্রফলটারে রুট করতে হইবে। ক্ষেত্রফলটার কি এরকম একটা রুট করতে হইবে, তাহলে বাইরেবে এক বাহুর দৈর্ঘ্য বা শুধু দৈর্ঘ্য বাইরেবে। তাই এর 16 রুট করলে ক্যালকুলেটর চাপিং দিলে কি হইবে 4 একক। একক কেন লিখছি, কারণ এখানে দৈর্ঘ্য লিখছি, এই জন্য এখানে একক লিখছি। এ জায়গায় লিখতে হইবে কি একক, এখানে লিখতে হবে একক, আর উপরে একক না লিখলেও চলে, এখানে আগে 4 একক লিখে যেতে হইবে। 4 একক, 4 একক, এই হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, একটা বাহু। তারপর এই যে দ্বিতীয় বাগানের এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। আর প্রথম বাগানের এখানে 2√2, এখানেও 2√2, এখানেও 2√2, এখানেও 2√2, আর মাঝখানে কত, মাঝখানে হচ্ছে 8, আর এটা মাঝখানে হচ্ছে 16, মানে ডাবল। এই বোঝা গেছে? এই হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুব সুন্দরভাবে বুঝাইলাম, এবং ছোট্ট একটা অঙ্ক বহুত সময় বইয়া বুঝাইলাম। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক, এই অধ্যায়ের সবচেয়ে শেষ অঙ্ক, 9 নম্বর অঙ্ক। অঙ্ক নম্বর 9। 9 নম্বর অঙ্কে কি কইছে, 9 নম্বর অঙ্কে কইছে দুইটা ঘনক বাক্স আছে। ঘনক বাক্সটা আবার কেমন, ঘনক বাক্সটা বলতে হইবে আগে। ঘনক বাক্স হচ্ছে, সবাই এটা আঁকতে পারে না এমন পাবলিক খুবই কম আছে। এটা একটা ঘনক বাক্স, সোজা কথাটা টেরাং ঘনক। টেরাঙের আবার 4 বাহু সমান না, 4 বাহু সমান হইতে হবে, ওই 6 বাহু সমান না, 6 বাহু সমান হইতে হবে। সেরকম 6 বাহু সমান নাই, দেই না কোনো কিছু, উদাহরণ দেই না। এই একটা বাহু, এটা 6টা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, 2 বাহু, এই একটা 3টা, একটা 4টা, এই একটা খাড়া, একটা 5টা, আর একটা হচ্ছে আনুভূমিক, এই হচ্ছে 6টা। আচ্ছা, একটা ঘনকের 6টি তল থাকে, যেমন একটা ইটের 6টা তল থাকে, একটা ইট এর 6টা তল থাকবে। এখানে কিছু নাই, যদিও দেখিয়ে দিয়ে দেখাই। যাই হোক, ঘনক আমরা বুঝি এই অধ্যায়ের অঙ্ক করতে এই ঘনমূল, ঘন, আর যখন স্কোয়ার করছিলাম তখন এই যে এই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরকম ঘন বস্তু, এটাকে বলা হয় ঘন বস্তু। ঘন বস্তু কাকে বলে, যার দৈর্ঘ্য আছে, এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, আর এই হচ্ছে উচ্চতা। যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তাকে, উচ্চতার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং বেদ আছে, বেদ বা উচ্চতা, এটা আরেকটা নাম হচ্ছে বেদ, বৈকারী বেদ, বেদ বা উচ্চতা, এটা একটা নাম হচ্ছে বেদ বা উচ্চতা। তাই এটা একটা ঘনবস্তু। এখন কইছে কি, দুইটা ঘন বাক্স আছে, যাই হোক দুইটা ঘন বাক্স আমরা আঁকিয়া লাইলাম। ঘন বাক্স, এটা কিন্তু পাতলা বাক্স না, অবশ্যই ঘন বাক্স, ঘন বাক্স, নট পাতলা বাক্স। তা এটা হচ্ছে প্রথম ঘন, এটা হচ্ছে দ্বিতীয় ঘন, দুইটা ঘনক আমরা আঁকলাম। অঙ্কটা আগে যদি না বুঝি তাহলে কিন্তু হরে কৃষ্ণ মার্কা অঙ্ক বোঝা যাইবে না, এগুলো হচ্ছে হরে কৃষ্ণ মার্কা, এবং আস্তে আস্তে বুঝতে হইবে। দুইটি ঘনক বাক্স আছে, কয়টা বাক্স, এই দুইটা বাক্স আঁকলাম। একটার আয়তন 16 ঘনফুট, প্রথমটার আয়তন হয়েছে 16 ঘনফুট। আয়তন মানে কি, এই মাঝখানে যতটুকু জায়গা আছে, বর্গাকার যে সব ক্ষেত্র, সেগুলার ক্ষেত্রফল এত
ক্ষেত্রফল আছে, ভিতরে এতটুকু জায়গা আছে মানে এতটুকু ক্ষেত্রফল আছে। তার মানে এই প্রথম ঘনটার মাঝখানে সবটুকু জায়গা মিললে আছে 16 ঘনফুট জায়গা আছে, এর ভিতরের জায়গা আছে কত 16 ঘনফুট। এবং আরেকটির আয়তন আছে, প্রথমটার আয়তন 16 ঘনফুট, আর একটার আয়তন হচ্ছে 11 ঘনফুট। তাই এইটা দ্বিতীয়টার হচ্ছে 11 ঘনফুট, দ্বিতীয়টার কি 11 ঘনফুট। প্রথমটার আয়তন হচ্ছে, এটা যেহেতু ঘনবস্তু আয়তনে হিসাব করতে হয়, আর বর্গাকার বস্তু ক্ষেত্রফলে অথবা ত্রিভুজাকৃতির বস্তু ক্ষেত্রফলে অথবা আয়তাকার বস্তুর ক্ষেত্রফলে হিসাব করতে হয়, কিন্তু যারই উচ্চতা আছে সেটাই হিসাব করা হবে ঘনফুটে। এখন ত্রিভুজের তো উচ্চতা আছে কিন্তু এরা ক্ষেত্রফলে মাপা হয়। এখন এটা ঘনফুট, প্রথম বাক্সটার ঘনফুট আয়তন হচ্ছে যে 16 ঘনফুট, এবং দ্বিতীয় আচ্ছা ঘনটা আইডিয়া কোথায়, যেটা পাতলা কেন হইল না? পাতলা হইল না কারণ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে আছে, তাই 3 হইলেই তো ঘন, আর যে 2 হয় তাহলে তো বর্গ, ক্ষেত্রফল যেটাকে বলা হয়। তাই ঘনফুট মানে ফুটে হিসাব করছে অবশ্যই। এই যে বাক্স দুইটা আছে, এই যে বাক্স দুইটা হচ্ছে ফুটে হিসাব করছে, ফুট। এই জন্য দৈর্ঘ্য আছে 2 ফুট, প্রস্থ আছে 1.5 ফুট, উচ্চতা আছে 1 ফুট, তাহলে কি ঘনফুট। প্রথম যে বাক্সটা আছে তার 16 ঘনফুট, দ্বিতীয়টা বাক্সটা হচ্ছে আয়তন হচ্ছে 11 ঘনফুট। একটু বোঝা গেছে, এটা অঙ্ক করার কিছু নেই, বোঝার বিষয় এটুকু। আর প্রতিটি বাক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটা বাক্সে, প্রতিটা কোথায়? একটা বাক্স, এই একটা বাক্স, দুইটা বাক্স, প্রতিটা বাক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটা বাক্স, এই বাহুর মানে এখান থেকে একটা বাহু বের করতে পারলে হয়ে যাবে। ঘনবস্তু মানে হচ্ছে গিয়া এই যে 6টা বাহু তল বাহু থাহে, একটা বাহু যাই থাহে না কেন, একটা বাহু বের করতে পারলে আর সব বাহু সমান, এটা কি ঘনবস্তু বলা যায়। সব বাহু বা সব তলই কি সমান হবে। হয়েছে যে প্রত্যেক বাহুর প্রতিটি বাক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত, মানে এটা এক বাহুর দৈর্ঘ্য কত, এটা বাইর করতে। আচ্ছা পরে, আচ্ছা এই পর্যন্ত আগে করি, লিখতে হবে কি এই পর্যন্ত একটু অঙ্ক, আর এই হিন্দে পারে আবার একটু বাড়তি চালাহি। তো প্রথম চালাহিটা কি, দুইটা ঘন পাইলাম একটা 16 ঘনফুট, একটা পাইলাম 11 ঘনফুট আয়তন। এখন কইছে প্রত্যেকটা বাক্সের যেটা 16 ঘনফুট এটার একটা বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহুর দৈর্ঘ্য বাইরে তো সব বাহুর দৈর্ঘ্য বাইরে যায়, কারণ এটা একটা ঘনবস্তু। আর দ্বিতীয় যে বাক্সটা সেইটার কত, সেইটার আবার বাহুর দৈর্ঘ্য কত, এটা বার করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম ঘনকের আয়তন, ষোলো ঘনফুট। তাহলে প্রথম ঘনকের আয়তন হচ্ছে 16 ঘনফুট। আচ্ছা আমরা যখন এই অঙ্কটায় ক্ষেত্রফল দেখো জানি, এই যে এটা গেলে এই যে ক্ষেত্রফল বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 16, আর বর্গাকার বাগানের দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য যখন বাইর করেছিলাম তখন কি রুট করছিলাম, আর যখন ঘনফুটে তখন কি করবো, ঘনফুট ঘন দিয়া কি করতে হইবে, ভাগ দিতে হইবে অবশ্যই। ঘন দিয়া মানে রুট, ঘনফুট করলেই কি 3 ভাগ হয়ে যাইবে। আচ্ছা 3 ভাগটা পরে বুঝবো মানে। তাহলে প্রথম ঘনকের আয়তন হচ্ছে 16 ঘনফুট, প্রথম ঘনকের আয়তন, এখানে আয়তন এই জন্য ঘনফুট হয়েছে। আর যদি এখানে লিখতাম প্রথম ঘনকের দৈর্ঘ্য, তাহলে এখানে খালি ফুট। আমি যেহেতু লিখছি প্রথম ঘনকের আয়তন সবসময় লিখতে হয় ঘনফুট, আর দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সময় লিখতে হয় বর্গ একক, আর দৈর্ঘ্যের সাথে লিখতে হয় একক, আর
যখন যখন লিখমু প্রথম ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য একই কথা। প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এক বাহুর প্রতিবাহুর দৈর্ঘ্য কত? ড্যাশ ফুট। এখন হয়ে গেছে ফুট, কারণ নট আয়তন এখন আর নাই, এখন হচ্ছে দৈর্ঘ্য ফুটে হিসাব করা হয়। এখানে আয়তন তিনটা, এই জন্য হচ্ছে ঘন ফুট। এখানে দৈর্ঘ্য একটা জিনিস, এখানে হচ্ছে ফুট বা বর্গ ফুট, বর্গ ফুট কি ফুট সোজা একক বা ফুট। তো এখানে 16 ঘনফুট। তো 16 ঘনফুটের কী করতে হবে? ঘন ফুট করতে হবে। 16 ঘনফুটে এটা কি বলা হয়? ঘন করলে হয় এটা কি কেন আমি ভুলে গেছি। এটা হচ্ছে ঘনমূল 16। কেন ঘনমূল করলাম? কারণ আয়তন, এই জন্য ঘনমূল করা হয়েছে। ঘনমূল 16। প্রতিবাহুর দৈর্ঘ্য এখন ফুট হয়ে গেছে, যখন আয়তন হয়েছে তখন ঘনফুট। এটা খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্ক পুরোটাই হরে কৃষ্ণ। প্রথম ঘনকের আয়তন হচ্ছে 16 ঘনফুট। প্রথম ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য লিখলাম কারণ এখানে কইছেই যে প্রতিটা বাক্সের প্রতিবাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রথম ঘনকের আয়তন হয়েছে 16 ঘনফুট এবং লিখলাম প্রথম ঘনকের আয়তন 16 ঘনফুট। তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে এত ফুট লিখলাম। আচ্ছা, এইটার একটু কারেকশন আর একটু সমাধান করা যায়। সমাধানটা কি হবে? সমাধানটা হবে √16 লেখা যায় 8 গুণ 2 মানে এত কি ফুট। আবার 3 এখানে কত? 2 এর উপর পাওয়ার যদি 3 দিই হলেই 8 হয়ে যায় কিন্তু। এবার হচ্ছে 2, এবার হচ্ছে ঘনমূল 2 এর পাওয়ার 3, এটার উপর ঘনমূল আছে। আর এই যে এই পর্যন্ত দিছি পাওয়াইয়া, এটা তো সম্পূর্ণ পাওয়াইয়া। 2 এর উপরও কি ঘনমূল দিতে হইবে? 8টার উপরে প্রথম 2 এর পাওয়ারের উপর ঘনমূল দিলাম গুণ ঘনমূল 2। ঠিক আছে, ভাগ করে দিছি উভয়টারে। ওই যে আগের সেই নিয়ম অনুসারে কোনটা? এইটা। এই যে ঘনমূল দুইটার সাথে কি ভাগ করে দিছে। এটার সাথে এর সাথেও ঘনমূল আছে, বি এর সাথেও ঘনমূল আছে, ভাগ করে দিছি দুইটারে। এই জন্য এটাও কি গুণ অবস্থিত আছে। এই 2 এর পাওয়ার 3 এর সাথে ঘনমূল হবে এবং 2 এর সাথেও কি ঘনমূল হইবে। এই ঘন আর এই ঘনমূল কাটাকাটি থাকে 2 গুণ 3 √2। ঘনমূল কাটা গেছে, থাকে কি 2। এখানে ঘনমূলটা ভিতরে হবে ঘনমূল 3। এই ঘনমূল 3 2 গুণ ঘনমূল 2 গুণ ঘনমূল 2। এর সরাসরি এভাবে লেখা যায় 2 ঘনমূল 2 এত কি ফুট এত ফুট। মানে প্রত্যেক বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 ঘনমূল 2 ফুট। এটা বাইরে এসে প্রথম যে বাক্সটার, সেই প্রথম বাক্সের এক বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য কত ফুট? 2 ঘনমূল 2 ফুট। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। আর দ্বিতীয় বাক্সটার আয়তন কত? দ্বিতীয় বাক্সের আয়তন কত? দ্বিতীয় ঘনক বা বাক্স, দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে 11 ঘনফুট। তাহলে দ্বিতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এক বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান ঘনমূল, এই ঘনমূল 11 হবে না? ঘনমূল 11, এটা কি ফুট? খেয়াল রাখতে হবে এটা ফুট নাকি ঘনফুট। প্রথম ঘনকেরটা বাইর করলাম, এই যে 2 ঘনমূল 2 ফুট। এবং দ্বিতীয় ঘনকের আয়তন
দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে 11 ঘনফুট, যেটা বইতে দেওয়া আছে। এই যে দ্বিতীয় ঘনর আরেকটি আরেকটি আরেকটির আয়তন হচ্ছে 11 ঘনফুট। এই যে লিখছি যে দ্বিতীয় ঘনকের আয়তন 11 ঘনফুট, আয়তন লিখছি ঘনফুট। আর দ্বিতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে কি হচ্ছে ঘনফুট দিয়া ভাগ করতে হবে, 3 ভাগ ঘনফুট লাগাইতে হবে। এই যে ঘনফুটের সাথে কি লাগাইতে হবে, ঘনফুট ঘনমূল কত 11, ঘনমূল 11 ফুটের কাটাকাটি কিছুই করা যায় না। এটা ধরো আমি একটু সমাধান করে নামাইছিলাম, এটা কিন্তু কোনো কাটাকাটি কিছুই করা যায় না, এটা এরকমই থাকবে। এবার এক বাহুর দৈর্ঘ্য এইটা শেষ, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা হবে, এটা আর কাটাকাটি করা যায় না। দ্বিতীয় ঘনকের আয়তন 11 ঘনফুট, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনমূল 11 ফুট। বাহুর দৈর্ঘ্য এই জন্য কি হয়েছে ফুট হইবে। আচ্ছা, প্রথম ঘনকের বাইর করেছিলাম 16 ঘনফুট, দ্বিতীয় ঘনকের প্রথম ঘনকের বাইর করেছিলাম 16 ঘনফুট, বইতে দেওয়া আছে 16 ঘনফুট। প্রথম ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য ঘনমূল 16 ফুট করে বেরিয়েছে 2 ঘনমূল 2 ফুট। আর দ্বিতীয় ঘনকের আয়তন হয়েছে 11 ঘনফুট, দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে 11 ঘনফুট। দ্বিতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনমূল 11 ফুট। এখানে বোঝার কিছুই নাই, এক বাহুর দৈর্ঘ্য বাইর করছি, এতক্ষণ বেশ শুধু এক বাহুর দৈর্ঘ্য বাইর করছি, কারণ অঙ্কে কইছে প্রতিটি বাক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য বাইর করো। এরপরে কি কইছে, যদি প্রথম এটুকু করা শেষ, এরপরে হচ্ছে যদি উক্ত বাক্স দুটি ভেঙে, এই বাক্স দুইটার কি ভেঙে 16 ঘনফুট আর 11 ঘনফুটের বাক্স দুইটাকে ভেঙে তাদের আয়তনের, মানে এই দুটোকে ভেঙে কোনো কিছু না ফালাই দিয়ে এই দুইটা দিয়ে একটা বাক্স বানাইতে কইছে, হয়তো তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনক আকৃতির বাক্স বানানো হয়, তবে সেটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত হবে। মানে এই দুইটা ভাঙ্গে যদি একটা বানানো হয়, কোনো কিছু না ফালাই দিয়ে দুইটা ভাঙ্গে যদি একটা বানানো হয়, তাহলে বাক্সটা আরো বড় হইবে, এবং আরো বড় হইলে এর ক্ষেত্রফলের বাইর করতে হবে, ক্ষেত্রফল কত বাইর করতে হবে ভাইয়া, এবং এটার এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। আর এই দুইটা বাক্স মিললে একটা বাক্স হওয়ার পর এর এক বাহুর দৈর্ঘ্য তো আরো বাড়বে। এইগুলার যেরকম প্রথমটা যেরকম এক বাহুর দৈর্ঘ্য এত ফুট, দ্বিতীয়টা হচ্ছে এত ফুট, এবং দুইটা ভাঙ্গে যদি একটা বানায় তাহলে আরো বেশি বাহুর দৈর্ঘ্য বাড়বে আর ক্ষেত্রফলটা বাড়বে। সুতরাং বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে আর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাই এখন ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, কারণ ক্ষেত্রফল বের করতে পারলে কোনো ঘনবস্তুর এক বাহুর দৈর্ঘ্য বের করা যায়। কেমনে, এই যে এক বাহুর দৈর্ঘ্য বের করা সালাম, এই একটা দিয়ে প্রথমটা ঘনমূল 16 ঘনফুট, ঘনমূল 16 দিয়ে এক বাহুর দৈর্ঘ্য বের করে দিছি এই জায়গা। এবং দ্বিতীয় ঘনকের আয়তন হয়েছে 11 ঘনফুট, আর দ্বিতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হয়েছে এত ফুট। এখন কইছে দুইটা ভাঙ্গে একটা বানাইবে, তো দুইটা ভাঙ্গে একটা বানাইলে দুইটার যে ঘনফুট আসলে দুইটা মিললে কত ঘনফুট আসলে সেটা যোগ করতে হইবে, ফেলে হইবে একটা। তাহলে লিখতে হবে কি, তৃতীয় ঘনকের আয়তন হইবে কত, তৃতীয় ঘনকের আয়তন হইবে প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন যোগ হয়েছে দ্বিতীয় ঘনকের আয়তন। কারণ কি দুইটা ভাঙ্গে একটা বানাবো না, তাহলে প্রথম ঘনক এবং দ্বিতীয় ঘনক দুইটা মিললে হইবে তৃতীয় ঘনক, মানে নতুন ঘনকটা হইবে। এটার জন্য আয়তন এই দুইটা যোগ করে দিছি আয়তন। তা প্রথম ঘনকের আয়তন ছিল কত, প্রথম ঘনকের আয়তন ছিল 16 ঘনফুট, একটির আয়তন 16 ঘনফুট আর একটির আয়তন 11 ঘনফুট। তাই দুইটা যোগ করতে হবে, 16 ঘনফুট যোগ হয়েছে 11 ঘনফুট, তাহলে হচ্ছে কত 60। এত কি ঘনফুট লিখতে হবে, ঘনফুট। কেন ঘনফুট লিখলাম, এই জায়গায় আয়তন লিখছি, আয়তন লিখলে এই জায়গায় ঘনফুট লেখা লাগবে। তাহলে এখানে হচ্ছে 27 ঘনফুট, 27 ঘনফুট।
আর এটা বেরিয়েছে কি তৃতীয় যে নতুন এই দুইটা ভাঙ্গা এক জায়গা করিয়া তৃতীয় নাম্বার বানাইলাম, এটা হচ্ছে 27 ঘনফুট। মানে এই জায়গা তো কিছু বাড়বে না, এ দুটো যোগ করে যা হবে এটা হচ্ছে তৃতীয় বড় যেটা বাক্স হইবে বা ঘনক হইবে সেইটার আয়তন 27 ঘনফুট। এখন এটার এক বাহুর দৈর্ঘ্য কত, যেগুলো লিখতে হবে। সুতরাং এর এক বাহুর তৃতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, তৃতীয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হলে পাবে কত, ঘনমূল 27। এই শেষ, ঘনমূল 27। আর এটা কিছু করা যায়, ঘনমূল 27 এক বাহুর দৈর্ঘ্য হবে ঘনমূল 27। তাহলে কি হবে ঘনমূল 27 লেখা যায় কি 3 বার গুণ করলে 27 হয়ে যায়, 3 উপর পাওয়ার 3, 3 3 9 3 নং কত 27। তাই এই ঘন আর এই ঘনমূল কাটাকাটি যায়, সমান সমান উত্তর হবে 3 ফুট। এটা কি ফুট, এটা হচ্ছে ফুট। তাহলে তৃতীয় যে নতুন যে ঘনকটা হয়েছে সেই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হয়েছে 3 ফুট, আর সেই ঘনকের আয়তন হয়েছে যে 27 ঘনফুট। এই দুইটাই চাইছে। এটা কইছে না যে নতুন যে বাক্সটা হয় সেই বাক্সটার আয়তন কত এবং সেটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে। প্রতি বাহুর দৈর্ঘ্য হবে এই 3 ফুট। বড় যেটা ঘনক হবে সেটা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট এবং এর আয়তন হচ্ছে 27 ঘনফুট। তা আয়তনটা চাই নাই, কিন্তু আয়তন তারপর বাইর করা লাগবে, কারণ আয়তন যদি না বাইর করতে পারি তাহলে কি এক বাহুর দৈর্ঘ্য বাইর করা যাবে না। কারণ আয়তন বাইর করার পরে এই আয়তনটাকে এক বাহুর দৈর্ঘ্য দিয়া কি ঘনমূল দিয়া কি কাটাকাটি করছি। 27 3 3 হয় 3 নং 27, 3 উপর পাওয়ার 3 দিলে 27 হয় এবং 3 কি ঘনমূল 3 পাওয়ার 3। তো এই 3 পাওয়ারটা আর এই ঘনমূলটা কাটাকাটি যায়, থাকে শুধু 3 ফুট। ফুট কেন, দৈর্ঘ্যের একক, আমি দৈর্ঘ্য লিখছি এই জন্য হচ্ছে ফুট। আর যদি আয়তন লিখতাম এটাকে, যদি আয়তন লেখা থাকে তাহলে হয়তো ঘনফুট, যেমন এখানে আয়তন লেখা আছে দেখে হচ্ছে ঘনফুট। এই হচ্ছে অঙ্ক। সম্পূর্ণ অধ্যায় শেষ 46 পৃষ্ঠায়। পরবর্তীতে অন্য অধ্যায়ের অঙ্ক করানো যাবে।